যে 2022 সালে যে গোয়াতে যে বিধানসভা ইলেকশন হয়েছিল তাতে 20 কোটি টাকা ওখানে ট্রানজেকশন হয়েছে হাওলার মাধ্যমে। এই 20 কোটি টাকা যে আজকে ওখানে যে গোয়াতে যে আজকে ইউটিলাইজ করা হয়েছিল এটা হচ্ছিল সেই প্রতীক জৈন। যখন নাকি শুভেন্দু বাবু যে এই পার্টিতে যুক্ত ছিল তখন ওই করাপশন ছিল, যেই বেরিয়ে চলেছিল তার এগেনস্টে কেস হচ্ছে, তার এগেনস্টে 45টা কেস হয়েছে। এবং এটাও আজকে জনসাধারণের মধ্যে খুব দারুণ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যে শুভেন্দু বাবু বা বিরোধী পক্ষ যখনই যাচ্ছে তখনই তাদেরকে মিটিং করার জন্য পারমিশন দিচ্ছে না, এবং শুভেন্দু বাবুকে দেখলাম 104টা কেস হাইকোর্টে যেতে হয়েছে। অনেকে বলছে মুখ্যমন্ত্রী চুরি করেছে, মুখ্যমন্ত্রী ডাকাতি করেছে। আমি এই পথে বিশ্বাসী না, কারণ কাছ থেকে যে আরো যা সমস্ত ডকুমেন্টস পেয়েছিল তাতে তো লালু প্রসাদের লাইফ কনভিক্ট হয়েছে, লাইফই শেষ হয়ে গেছে, রাজনৈতিক নেতা কেরিয়ার শেষ হয়ে গেছে। এই অনুপ মাঝি 2010-11 সময় একটা ছ্যাচর ছিল, আবার বলছি, রিপিট করছি, ছ্যাচর, চোর, এবং তার সোর্স অফ ইনকাম বলে কিছু ছিল না। এ আজকে কয়লা আদায় করে, কয়লা ব্যবসা করে গিয়ে 15,000 কোটি। দেখো, একজন মুখ্যমন্ত্রী, আমি মনে করে থাকি যে মুখ্যমন্ত্রী যদি নিয়ে যায় তার থেকে মুখ্যমন্ত্রী হাত থেকে কেড়ে নেবে, এরকম আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি, বা এই আইন আছে কিনা অনেকে বলে। ইডি অফিসাররা তদন্ত করার জন্য ওখানে উইদাউট কলিং এনি উইটনেস তারা কিন্তু আজকে অ্যারেস্ট করতে পারে, সিজ করতে পারে। অনেকে আবার দেখলাম একজন বলছে যে এটা তো 2022 সালে যে এই গোয়াতে যে ইলেকশনটা ছিল সেই সময় তো ছিল হচ্ছে গিয়ে কি ওই তোমার আইপ্যাকের যে প্রথম যে প্রশান্ত কিশোর, তাকে কেন অ্যারেস্ট করা হলো? আপনারা কাল দেখেছিলেন রাজ্য সরকার এবং ইডি দুজনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই কেস 14ই জানুয়ারি পর্যন্ত মুলতুবি থাকার কারণে রাজ্য সরকার তড়িঘড়ি আগে সুপ্রিম কোর্টে চলে গেলেন, ক্যাভিয়েট দাখিল করলেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ অফিসার অরিন্দম আচার্য, কথা বলবো স্যারের সাথে। স্যার, কি বলবেন? অভূতপূর্ব একটি সাংবিধানিক সংকট অনেকে বলছে, কিন্তু আমার মনে হয় তা নয়। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে এইরকম ঘটনা আমার শুধু নয়, আরো ভালো ভালো মানুষের সাথে আমি যোগাযোগ করেছিলাম, কেউ এই জিনিস তাদের এই উপলব্ধি হয়নি। প্রথম কথা এটা বলে নেওয়া ভালো যে ভারতীয় সংবিধান যদি আমাদের শান্তির পথ দেখায়, ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমাদের শান্তির পথ দেখায়, আমাদের দিক নির্দেশ করে, তাহলে এই সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের কাজ করা উচিত। এটা সবাই বলে থাকে, সেটা প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সবকিছু। কিন্তু এই ভারতীয় সংবিধানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253 এই একটা সেকশন, আরেকটা বলছি ভারতীয় ন্যায় সংহিতা 238, আরেকটা বলছি ইন্ডিয়ান প্যানাল কোড 211। এই তিনটে নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে যে ইনফরমেশন যেটা আজকে এটা যেটা আমরা খবর পেয়েছি এটাকে বলে ক্রেডিটেবল ইনফরমেশন। কি? যে 2020 সাল থেকে যে কয়লা তদন্ত শুরু হয়েছিল, সেই তদন্তে আমি নিজেও বিস্মিত হয়েছিলাম সেই সময়। অনুপ মাঝি, আপনারা যারা দর্শকবৃন্দ, আপনারা বোধহয় আমার থেকে অনেক ভালো জানেন এই অনুপ মাঝি কে। এই অনুপ মাঝি 2010-11 সময় একটা ছ্যাচর ছিল, আবার বলছি, রিপিট করছি, ছ্যাচর, চোর, এবং তার সোর্স অফ ইনকাম বলে কিছু ছিল না। এ আজকে কয়লা আদায় করে, কয়লা ব্যবসা করে গিয়ে 15,000 কোটি, আবার রিপিট করছি, 15,000 কোটি আজকে ইডি তদন্তকালে জানতে পারে যে সে আজকে এই সমস্ত আয় করেছে। কিন্তু আজকে অনুপ মাঝি গল্পটা কেন হলো? এই অনুপ মাঝি, আপনারা জানেন, বিনয় মিশ্র থেকে শুরু করে, অশোক মিশ্র থেকে শুরু করে বিভিন্ন জানে এই সমস্ত কেসে যে ইনভলভ হয়েছিল। এই এই অনুপ মাঝি 3 বছর অ্যাবসকন্ড থাকে। আপনারা ভেবে দেখুন, 3 বছর বিদেশে যেতে পারেনি, এই 3 বছর পরে হঠাৎ স্যারেন্ডার করে এবং বেলও পেয়ে যায়। আদালতকে আপনি কিছু বলতে পারবেন না, এত বড় একটা হিনিয়াস ক্রাইম করার পরে তাকে বেল দিয়ে দেওয়া হয়, কিন্তু কন্ডিশন দেয় অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি আজকে ইনভেস্টিগেশন অফিসারের কাছে সে অ্যাপিয়ার হবে। এখন দেখা যাচ্ছে এরা তদন্ত করে এদেরকে প্রলংড ইন্টারোগেশন করে জানতে পারে যে 2022 সালে যে গোয়াতে যে বিধানসভা ইলেকশন হয়েছিল তাতে 20 কোটি টাকা ওখানে ট্রানজেকশন হয়েছে হাওলার মাধ্যমে। তাহলে 20 কোটি টাকা যদি হয়, এবং তারা এটাও জানতে পারে এই মানে এই অনুপ লালা সহ আরো সোর্স অফ ইনকাম থেকে, ইনফরমেশন থেকে, যে এই 20 কোটি টাকা যে আজকে ওখানে যে গোয়াতে যে আজকে ইউটিলাইজ করা হয়েছিল এটা হচ্ছিল সেই প্রতীক জৈন। এই যে প্রতীক জৈনের যেটা আজকে আইপ্যাকটা আমরা দেখতে পাচ্ছি, সেই আইপ্যাকের এই সমস্ত কাগজপত্র থেকে ওরা এই দীর্ঘদিন পরে, অনেকে প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন পরে কেন, আমার মনে হয়
যে এটা ত্বরান্বিত করতে পারেনি এই কারণে যে ক্রেডিটেবল ইনফরমেশন বা ডকুমেন্টারি এভিডেন্স গুলো অনেক কিছু আছে, করোবোরেটিভ এভিডেন্স আছে, ডকুমেন্ট এভিডেন্স আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, আবার কনক্লুসিভ এভিডেন্স আছে। এছাড়া তো রেড হয় না, এছাড়া জিজ্ঞাসা করা যায় না। আর ইডি বা সিবিআই রেড করলেই যে জিজ্ঞাসা করলেই যে অ্যারেস্ট হয় তাও না, কারণ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, মলয় ঘটককে দেখেছি, দিনের পর দিন ইন্টারোগেশন করা হয়েছে, কিন্তু তাদের তো অ্যারেস্ট করা হয়নি। তারা এখানে এসেছিল পার্সোনেশন অফ সিক্রেট ইনফরমেশন, এটা দুটো জায়গায় দিল্লিতেও রেড হয়েছে এবং এখানে দুটো জায়গায় রেড হয়, এর প্রতীক জৈনের বাড়িতে এবং সল্টলেকে। এবং এইখানে যখন নাকি ইডি, এমন কোনো নিয়ম নেই, আপনারা জানেন যে সাধারণত ইডি যে তদন্ত করে তিনটে উইংস আছে, তিনটে উইংস, তার মধ্যে একটা হচ্ছে ফেমা, সেকেন্ডটা হচ্ছে পিএমএলএ, আর থার্ড হচ্ছে কফি পোসা। এই পিএমএলএ অ্যাক্টে যে আন্ডার সেকশন 50-তে স্পষ্ট বলা আছে যে ইডি অফিসাররা তদন্ত করার জন্য ওখানে উইদাউট কলিং এনি উইটনেস তারা কিন্তু আজকে অ্যারেস্ট করতে পারে, সিজ করতে পারে, এবং ইট শুড বি অ্যাডমিসিবল ইন দ্য কোর্ট। আন্ডার সেকশন 50 পিএমএলএ অ্যাক্টে আপনারা দেখে নিতে পারেন। মুখ্যমন্ত্রী বলছেন আমি চেয়ারপারসন হিসেবে আমার পার্টির নথিপত্র আনতে গিয়েছিলাম। না, আমি বলছি সেটা মুখ্যমন্ত্রী, দেখো আমি প্রথমে এই কথাটা তুমি যখন প্রশ্ন করলে আমি তোমাকে এটা বলি, অনেকে বলছে মুখ্যমন্ত্রী চুরি করেছে, মুখ্যমন্ত্রী ডাকাতি করেছে। আমি এই পথে বিশ্বাসী না, কারণ চুরি আধার রাতে করবে লোক, কিন্তু উনি ফাইলটা নিয়ে যে আমি নিয়ে যাচ্ছি আমি সবার সামনে, এটা কখনো চুরি হতে পারে না। আমি হ্যাঁ, উনি উনি নিয়েছেন সেটা উনি বুঝবেন, কিন্তু আমি মনে করে থাকি যে ইডি যদি তদন্তে স্পেসিফিক গ্রাউন্ডে তদন্ত নিয়ে এসে যদি আসে, সিজার লিস্ট করতে হয়, সিজার লিস্ট মেনটেনিং অল ফর্মালিটিস, এবং ইডি এখন নতুন নিয়মও হয়েছে টোটাল ভিডিও করা, এবং ভিডিও করবে, সিজার লিস্ট করবে, যদি আননেসেসারি কাগজ থাকে তাহলে উইটনেসদের সাথে হ্যান্ড ওভার করতে হবে। এগুলো কতগুলো নিয়ম আছে, যা খুশি তা সিজ করতে পারে না। অতএব এই ক্ষেত্রে ওরা যখন নাকি আজকে সিজ করতে এসেছিল অ্যাট দ্য টাইম অফ ইনভেস্টিগেটিং, যখন যখন তদন্ত করছে, সেই তদন্তের সময় যখন প্রক্রিয়া শুরু করেছে, সেই সময় যদি মুখ্যমন্ত্রী যায় বা আজকে ক্যালকাটা পুলিশ যায়, যদি ওখান থেকে কিছু নিয়ে যায়, তাহলে আমি মনে করে থাকি যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সটা কি, ভারতীয় ন্যায় সংহিতার ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, এবং তার সাথে হচ্ছে কি মিস ইনফরমেশন, এই একটা, যে তারা আজকে এভিডেন্স আজকে লোপাট করার জন্য নিয়ে গেছে। আর একটা হচ্ছে গিয়ে যে মুখ্যমন্ত্রীকে একটা কেস করেছেন যে তাদের বিরুদ্ধে, যদি আজকে আমার ল্যাপটপ, আমাদের এসআই আগামী দিনে যে ইলেকশন হচ্ছে তাদের নাম টাম দেওয়া আছে, এই সমস্ত কিছু উনি বলেছেন আমার এই সমস্ত অফিসিয়াল কাগজপত্র এখানে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেইখানে যদি দিয়ে থাকে, যদি তদন্ত এটা ফলস প্রমাণিত হয়, তাহলে ইন্ডিয়ান প্যানাল কোড 211-এ কিন্তু শাস্তি আছে। আমার একটা জিনিস হচ্ছে গিয়ে যে আজকে ক্যালকাটা পুলিশ যা করেছে, সিপি, ডিজি, সবাইকেই আজকে ইমপ্লিকেট করেছে, নট অনলি দিস। হ্যাঁ, না আমি তাই জানি, আমি যেটা দেখলাম যে ইডি অফিসার একটা বিস্ফোরক কমপ্লেন করেছে এবং তাতে আবার মুখ্যমন্ত্রীর নামও রয়েছে। এটা সারপ্রাইজিং, কিন্তু একটা অদ্ভুত লাগছে আমার কাছে। আরেকটা আবার মুখ্যমন্ত্রী একটা কমপ্লেন করেছে, ক্যালকাটা পুলিশ একটা করেছে, আবার প্রতীক জৈনের ওয়াইফ একটা কমপ্লেন করেছে। দেখুন, এইগুলো সিদ্ধান্ত নেবে হচ্ছে গিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, যদি না হয় সেটা ডিভিশন বেঞ্চ, সেখানে যদি না হয় সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, সেখানে যদি না হয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবং লার্জার কোর্ট। এটা এমন একটা জায়গায় পৌঁছেছে, সেটা ডিসিশন নেবে। কিন্তু আমরা বিং এ পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, মনে করে থাকি যে ইনভেস্টিগেশন চলাকালীন তাকে ইনভেস্টিগেশন তদন্ত করে হেল্প করা দরকার। কেন আমি মনে করে থাকি যে সিআইডি যদি আজকে কোনো জায়গায় তদন্ত করতে যায়, সেই তদন্ত করতে গিয়ে যদি কেউ যদি আজকে স্ট্যান্ড স্টিল করে দেয়, ধরুন আমার ছেলের বিরুদ্ধে আজকে ডাকাতি কেস, ছেলের বিরুদ্ধে আজকে ধরুন মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, কোনো ছেলের এগেনস্টে মনে করছে রেপ কেস, আমি যদি তাদের তদন্ত করতে গিয়ে তাকে কতগুলো যদি সিজ করতে থাকি, তো সেই ক্ষেত্রে যদি আজকে বাড়ির লোক যদি সেটাকে স্ট্যান্ড স্টিল করে দেয়, সেখান থেকে যদি ছিনতাই করে নেয়, না আমি করতে পারবো না। যেমন আমি কয়েকদিনের সন্দেশখালিতে দেখলাম, পুলিশ যাচ্ছে অ্যাসল্ট করে দিচ্ছে, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করলো কেন, 9 জনকে অ্যারেস্ট করে দিয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তদন্তটা যাতে ত্বরান্বিত হয়, তদন্তটা যাতে সত্যি জিনিসটা উদ্ঘাটন হয়। আচ্ছা, তাহলে কি রাজ্য সরকার বাঁচার জন্য আগে ভাগে সুপ্রিম কোর্টে গেল? সুপ্রিম কোর্ট যাওয়ার তো এরকম কোনো নিয়ম নেই, যে কোনো মানুষ সুপ্রিম কোর্ট যেতে পারে। সুপ্রিম কোর্টে যায় কেন, ক্যাবিনেট হয়তো করেছে যে উইথ ক্যাবিনেট উইদাউট আওয়ার ইন্টিমেশন আমাদেরকে যেন একটা একতরফা হয় না। কিন্তু আমি একটা আরেকটা জিনিস প্রশ্ন করছি, দেখো, যেটা হয়তো আহ, আমি জানি না কতদিন এটা আমার উপর রাগান্বিত হবে, যে আজকে যে কোনো মানুষ আজকে আজকে হাইকোর্টে গেল, কেন গেল হাইকোর্টে, যাতে জাস্টিস পাওয়া যায়। তা তুমি আমাকে বলো তো, যে এই যে অনিকেত মাহাতো বলে একটি ডাক্তার,
সে আজকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে বদলি করে দেওয়া হয়েছিল, সে হাইকোর্টে গেল, হাইকোর্টে ইন ফেভার অফ অনিকেতের রায় হলো। রাজ্য সরকার আজকে তার এগেনস্টে গেল ডিভিশন বেঞ্চে, ডিভিশন স্ট্যান্ড রাখলো যে না, ওকে আরজি করে দিতে হবে। এইবার অনিকেতের এগেনস্টে চলে গেল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট বললো যে না, ওকেই দিতে হবে। আচ্ছা, সুপ্রিম কোর্ট বলার পরে আমি যেটা পেপারে দেখলাম, সে এখন পর্যন্ত পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার না। নট অনলি দিস, ইট ইজ অ্যান আয়রনি অফ ফেট যে আজকে সে চাকরি ছাড়ার জন্য নাকি আজকে সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় যে ভারতীয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে আজকে গভর্নর সাহেব একটা বিস্ফোরক বক্তব্য বলেছে। এইগুলো কেন হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে? আমি একটা জিনিস জেনে বিস্মিত হচ্ছি যে ইডি অফিসাররা যারা আজকে নাকি সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, তো দেখে নেবে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253 অ্যান্ড আদার্সে স্পষ্ট বলা আছে, তাদের যখন সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, তাহলে তারা যখন সন্দেশখালিতে যাচ্ছে, আমার আজও মনে আছে 5th জানুয়ারি 2024 কিভাবে মার্সিলেসলি আজকে ইডি অফিসারদের আজকে অ্যাসল্ট করে দেওয়া হলো। তারপরে শুধু দেখো দেখো ইলেকশন কমিশন অন বিহাফ অফ ইলেকশন কমিশন সিরাকলে গেল, একজন সিনিয়র আইএস অফিসার, তাকে যেভাবে হ্যাকেল করা হলো। এবং সন্দেশখালীর যে মহিলা গ্রুপটা, সেই গ্রুপের মতোই দেখবে তুমি ঠিক সিনারিওটা সেইভাবে তৈরি করেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা আমার কাছে লাগছে, একজন সিনিয়র আইএস অফিসার আজকে সরকারি কাজ করতে গেছে, এবং সেটা তো আমরা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং অর্ডার রয়েছে, তার সত্ত্বেও দেখলাম একটা কেস হয়েছে, এবং সেই কেসে 30, 30 and 35 আননোন পার্সন। একটা জিনিস আমি শুধু জিজ্ঞাসা করবো, মুখ্যমন্ত্রী এই ফাইলগুলো ফিরিয়ে এনেছেন, এনে তিনি বলছেন আমার পুনর্জন্ম হলো, এই কথাটার মানে কি? দেখো, এখানে ফাইলে কি আছে না আছে তুমিও জানো না, আমিও জানি না। আজকে আমি দেখতে পারলাম একটা হলুদ রঙের ফাইল, যেটা আমি দেখেছি ওখানে সবুজ না হলুদ বা যাই হোক একটা রঙের ফাইল, বলতো 2022 লেখা। এটাও আমি দেখেছি, এটা আমি ঠিক দেখেছি কিনা বলতে হবে। ফেব্রুয়ারি এরকম একটা কিছু লেখা রেখেছে। মুখ্যমন্ত্রী যে জিনিসটা নিয়ে গেছে, দেখো একজন মুখ্যমন্ত্রী, আমি মনে করে থাকি যে মুখ্যমন্ত্রী যদি নিয়ে যায়, তার থেকে মুখ্যমন্ত্রী হাত থেকে কেড়ে নেবে, এরকম আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি, বা এই আইন আছে কিনা। অনেকে বলছে মুখ্যমন্ত্রীকে কেন অ্যারেস্ট করে দেওয়া হলো। আচ্ছা তুমি বলো তো, আমি যদি আজকে মুখ্যমন্ত্রী সিকিউরিটি হয়ে যেতাম, মুখ্যমন্ত্রী যদি এই কাজ করতে থাকে, তখন আমি কি তাকে বাধা দিতে পারবো? ম্যাডাম আপনি এটা করতে পারবেন না? এটা আমার মনে হচ্ছে প্র্যাকটিক্যাল যাদের নেই তাদের। কিন্তু মুখ্যমন্ত্রী যখন ওখানে গেছে, এবং যে সমস্ত পুলিশ অফিসার তাদের কাছে, স্বাভাবিক মুখ্যমন্ত্রী যদি যায় ডিজি যাবে, মুখ্যমন্ত্রী যে সিপি যাবে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে যে সেই কাজটা মুখ্যমন্ত্রী ঠিক করেছে না বেঠিক করেছে, এটা হাইকোর্ট ডিসিশন নেবে। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি এটা মনে করে থাকি যে ইডি অফিসার যে তদন্ত এসেছিল, দে হ্যাভ গট ফুল রাইট টু ইনভেস্টিগেট দ্য কেস, টু নো দ্য ফ্যাক্ট। অ্যাকচুয়ালি সেই ঘটনাটা অনেকে আবার দেখলাম একজন বলছে যে এটা তো 2022 সালে যে এই গোয়াতে যে ইলেকশনটা ছিল, সেই সময় তো ছিল হচ্ছে গিয়ে কি, ওই তোমার আইপেকের যে প্রথম যে প্রশান্ত কিশোর, তাকে কেন অ্যারেস্ট করা হলো? কিন্তু সে হয়তো ভুল করছে যে 2022-এ গোয়াতে যে যখন ইলেকশনটা হয়, তার দায়িত্বে ছিল হচ্ছে গিয়ে প্রতীক জৈন, যার জন্যই। এবং এটা শুধু তাই নয়, যে তথ্য পেয়েছে, ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছে, প্লাস 161 স্টেটমেন্টও হতে পারে, প্লাস আরো একটা বলে দিই, অনুপ লালা যে লালা, সে লালা আবার রাজসাক্ষী হয়েছে কিনা তা আমি বলতে পারবো না। এই সমস্ত দিক থেকে গিয়ে তারা যদি ডকুমেন্টারি এভিডেন্স না পায়, তাহলে কখনো কিন্তু আজকে এখানে আসতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী কালকে বলছেন যে কয়লার টাকা জগন্নাথ চট্টোপাধ্যায় নিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েছে, শুভেন্দু অধিকারী থ্রু ও এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে গেছে। দেখো, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার বলাটা কোনো আমি আমি মনে করি না যে আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলবো। তবে পেন ড্রাইভ আমার কাছে। তবে একটা কথা আমি এটুকু বলতে পারি, যদি ওনার যদি থেকেই থাকে, তাহলে ইমিডিয়েট বেলা আরো আগে এটা প্রডিউস করে দেওয়া উচিত ছিল। তাহলে এখন এই ঘটনা হচ্ছে যে এখন যদি বলে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে, তাহলে এতদিন কেন দিচ্ছে না? যখন নাকি শুভেন্দু বাবু এই পার্টিতে যুক্ত ছিল, তখন ওই করাপশন ছিল, যেই বেরিয়ে চলেছিল তার এগেনস্টে কেস হচ্ছে, তার এগেনস্টে 45টা কেস হয়েছে। এবং এটাও আজকে জনসাধারণের মধ্যে খুব দারুণ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যে শুভেন্দু বাবু বা বিরোধী পক্ষ যখনই যাচ্ছে, তখনই তাদেরকে মিটিং করার জন্য পারমিশন দিচ্ছে না। এবং শুভেন্দু বাবুকে দেখলাম 104টা কেস হাইকোর্টে যেতে হয়েছে। এগুলো দেখো রাজনৈতিক চাপানুতোর থাকবে, কিন্তু এটা 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 খারাপ না। এটা এটা প্রমাণের, দেখো রাজনৈতিক নেতা যারা নেত্রী, তারা বলতেই পারে, তারা বলে থাকে। দেখবে বিধানসভাতে অনেক সময়, লোকসভাতে অনেক সময় হইচই হয়, কিন্তু সেখানে রিল্যাক্সেশন থাকে। সাধারণ মানুষ বলা, মুখ্যমন্ত্রী বলা, প্রধানমন্ত্রী বলার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সাধারণ মানুষের মধ্যে এই যে আজকে যে ঘটনাটা হয়েছে, তুমি আমাকে বলো না, আমি তোমাকে একটা প্রশ্ন, আমি পরশুদিনও বললাম যে লালু প্রসাদের বাড়িতে যখন নাকি রেড করতে যায়, লালু প্রসাদ, মিস্টার উপেন বিশ্বাস, আমাদের যিনি আমাদের
সিবিআই এর অফিসার, উনি এত ভালো ভালো বলতে পারেন। ওনার কাছ থেকে যে আরো যা সমস্ত ডকুমেন্টস পেয়েছিল, তাতে তো লালু প্রসাদের লাইফ কনভিক্ট হয়েছে, লাইফই শেষ হয়ে গেছে, রাজনৈতিক নেতা কেরিয়ার শেষ হয়ে গেছে। এবং শুধু তাই নয়, ভারতীয় সংবিধান আমি যতটা জানি মাত্র দুজনের এগেনস্টে কেস করা যায় না, এটা হচ্ছে গিয়ে 361, যতটা আমার মনে আছে। সেটা হচ্ছে রাষ্ট্রপতির বিরুদ্ধে করা যাবে না, ক্রিমিনাল কেস করা যাবে না, এবং গভর্নর এগেনস্টে ক্রিমিনাল কেস করা যাবে না। এছাড়া আর অন্যান্য জায়গায় যদি কোনো অপরাধ থাকে করা যাবে। কেন আমি বলেছি জয়ললিতা অ্যারেস্ট হয়েছে, কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে, লালু প্রসাদ অ্যারেস্ট হয়েছে। নট অনলি দিস, প্রাইম মিনিস্টার, দি দেন প্রাইম মিনিস্টার, এশিয়ান মুক্ত সূর্য ইন্দিরা গান্ধীকেও পর্যন্ত অ্যারেস্ট হতে হয়েছিল। অতএব এই ক্ষেত্রে যদি তদন্ত ঠিক মতো করে, সত্য জিনিস যদি উদ্ঘাটন করে থাকে, হাইকোর্ট যদি ঠিক মতো, এখন দেখো সাধারণ মানুষ, আমি বিস্মিত হয়ে যাচ্ছি, মনে কিছু করো না। হাইকোর্টে আজকে বিচারকদের অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ যেটা বলছে, যে বিচারক যখন রায় দিতে যাবে, অবজেকশন এসছে বলে বিচারক রায় ছেড়ে দিচ্ছে, বলছে যে উঠে যাচ্ছে। এবং বিচারকদের যেভাবে অপমানিত হলে, মিস্টার মান্থা থেকে শুরু করে বিভিন্ন, এক বিচারক দেখলাম রিটায়ার্ডের পরে উনি ফেয়ারওয়েলই নিলেন না, সেটা কোথায়? এই ওয়েস্ট বেঙ্গলে। আমার মনে হচ্ছে যে এটা আগামী প্রজন্মের জন্য একটা খুব খারাপ বার্তা। আর তদন্তটা ঠিক করার জন্য পরে হবে না আগে হবে, এটা কিন্তু পিএমএলএ অ্যাক্ট, আপনারা দর্শকবৃন্দ যারা আছেন, ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, ভারতীয় ন্যায় সংবিধান থেকে পিএমএলএ অ্যাক্ট অনেক ডিফারেন্স। কেন ডিফারেন্স? এই পিএমএলএ অ্যাক্টে কিন্তু ওথ নিতে হয়। আমরা যখন কোর্টে যাই, সেখানে যখন ওথ নিতে হয়, একমাত্র পিএমএলএ একটা ওথ নিতে হয়। এই ওথে হচ্ছে কি পজিটিভ আছে, নেগেটিভ, মানে আপনি বললে, যেমন পার্থবাবু যে আজকে হয়েছে, ঘটনাটা হয়েছে, আপনারা দেখে নেবেন, জামিন পেয়েছে। কেন? তার ভিতরে মৌলিক অধিকার, জামিন পাবে। কিন্তু যেভাবে আমি পেপার দেখলাম, পার্থবাবুর কনভিকশন মাস্ট হতেই হবে তাকে। আমি যেটা পেপারে পড়েছি দেখেছি। কিন্তু অনেকে বলছে জামিন হলো কি করে? আপনারা জানেন যে উইদাউট ট্রায়ালে যদি বেশি দিন থাকে, যদি 10 বছর থাকে শাস্তি, তার মধ্যে 3 বছর যদি ক্রস হয়ে যায়, অটোমেটিক্যালি জামিন হয়ে যায়। আমি আবার তোমাকে এই কথাটা বলে দিচ্ছি, যে ইডি অফিসাররা যা তদন্ত করে, সেই তদন্ত যদি রাইট না থাকে, যদি ভুল থাকে, মনে রাখবে মিস্টেক অফ ফ্যাক্ট অ্যান্ড মিস্টেক অফ ল এর মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আজকে যদি ইডি অফিসাররা ভুল করে থাকে, তাহলে তার কিন্তু পানিশমেন্ট আছে। কিন্তু রাজনৈতিক নেতারা যদি ভুল করে, তাদের দেখবে কোনো পানিশমেন্ট নেই। অতএব আবার আপনাদের বলেছি যারা দর্শকবৃন্দ, যে এইটার সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, এইটার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। তবে আমি মনে করে থাকি যে তদন্ত ঠিক মতো করার জন্য, সত্য জিনিস উদ্ঘাটন করার জন্য আজকে সবাইকে সমবেতভাবে সাহায্য করা দরকার। যদি আজকে ফাইল যদি ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, আজকে আমাদের ভারতীয় ন্যায় সংহিতা 338, যেটা 238, যেটা আমরা আরজিকর ইস্যুতে দেখেছি সন্দীপ ঘোষের এগেনস্টে, সেটা হচ্ছে 238, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশন। আর যদি কেউ ফলস ইনফরমেশন করে, হ্যারাস করে, তাহলে ইন্ডিয়ান পেনাল করে 211-এ কিন্তু শাস্তি অবশ্যম্ভাবী।